অর্ক যখন আমার পেটে এসেছিল, মানে আমার যখন ফার্স্ট ডেলিভারি হয়, তখন আমার সেম অবস্থা হয়েছিল। আমি কোনো গন্ধ নিতে পারতাম না, এমনকি যে ভাতটা ফুটতো সেই ভাত ফোটার ফ্যানের গন্ধটা আমি নিতে পারতাম না, এতটাই বমি আসতো। সেই একই রকম অবস্থা মনে হচ্ছে এবারেও। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে সকাল, না এখন সকাল নয়, প্রায় বাজছে হচ্ছে 8:30টার মতো। ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না, এক প্রকার জোর করে উঠেছি আমাদের প্রীতমে। আর কালকে সারা রাত অর্কর জ্বর এসেছিল, আর যেহেতু অর্কর জ্বর এসছে আরও আমাদের মাঝখানে সই, তো সেই কারণে কখনো প্রীতমের গায়ে আর কখনো আমার গায়ের উপর চাপ ছিল। সেই কারণে বলতে পারো আমাদেরও শরীরটা বেশ খারাপ। আমরা প্রথম থেকেই জানতাম যে পুজোর পর একবার সবার শরীর খারাপ হবে, তার কারণ হচ্ছে পুজোর সময় বেশ ভেজা হয়েছে, একটু একটু করে প্রতিদিনই বলতে পারো ভিজেছিলাম। আর সারা বছর গরমে তুমি মরে যাবে তাও ভালো, কিন্তু পুজোর সময় তোমার বৃষ্টি হবেই হবে। আমরা না সকাল সকাল উঠেই না সব ঘরের জানলা দরজাগুলো খুলে দিই, তার কারণ হচ্ছে আমাদের এই ঘরটাই না ভালোভাবে জানো তো হাওয়া বাতাস তারপরে রোদটা খুব ভালোভাবে ঢোকে। আর আমরা যেখানটাই থাকি তার চারিপাশের পরিবেশটা বেশ ভালোই লাগে জানো তো। আর আমরা যে পাড়াটাই থাকি সেই পাড়াটা ভীষণ নিরিবিলি, মানে কোনো আওয়াজ বলো বা কোনো কিছুই পাওয়া যায় না, সেইভাবে খুব নিস্তব্ধ। আর এখন তো একদিন বিছানার চাদর কাচলে বা যাই করি না কেন 3-4 দিন লেগে যাচ্ছে শোকাতে। কোনো কোনো দিন রোদ দিচ্ছে, কখনো কখনো বৃষ্টি। আর এখন আবার বৃষ্টিটা ওরকমভাবে হচ্ছে না জানো তো, যে ওই দিকে বৃষ্টি হচ্ছে মানে এইদিকে বৃষ্টি হচ্ছে এমন না। আমি তো দেখি আমাদের এই সাইডে বৃষ্টি হলে মাদের ওই সাইডে আবার বৃষ্টি হচ্ছে না। চাদরগুলো একদিন আগেই চেঞ্জ করেছিলাম, সেই কারণে আমি আর আজকে চাদর কোনো রকমই চেঞ্জ করছি না। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না করব, কারণ আমাকে একটু আজকে ব্যাংকে যেতে হবে, প্রীতম আর আমাকে অর্ককে নিয়ে যেতে হবে। তো এখানে দেখো প্রীতম চা খাচ্ছিল, আর আজকে একটু আদা গোলমরিচ দিয়ে চাটা করেছিল। আর সকালবেলার চাটা কিন্তু প্রীতমই বানায়, আর আমার বেশ ভাল লাগে। আর আমি প্রীতমকে বলছি গলাটা ভীষণ ব্যথা করছিল, তোমার চাটা খাওয়ার পর বেশ আরাম লাগছে। আসলে গোলমরিচের যে ঝালটা থাকে আর আদার যে ঝালটা থাকে না, ওটা বেশ কাজে দেয় আমার। আর কি বলতো, আমার না চা খাওয়াটা উঠে গেছে। আর চা খাওয়া হলেও আমাদের লাল চাটা বেশি খাওয়া হয়, দুধ চাটা একদমই এখন খাওয়া হয়ই না বলতে পারো, আর কফিটাও না। তো এইদিকে আমি ভাত বসাবো, আজকে একটু পোলাও করার কথা ছিল, কিন্তু পোলাও হবে না, শুধু ভাতটাই করব আজকে, কারণ পোলাওটা করার মতো শরীরে আর একটু এনার্জি নেই। তো এখানে আমি যেই ভাতের চালটা, মানে আমরা মিনিকেট চালের ভাত খাই, আমরা না যে বাঁশকাঠি চালটা হয় সেই চালটারও খেয়ে দেখেছি, বা বাসমতি চাল রেগুলার যেটা হয় সেটাও খেয়ে দেখেছি, কিন্তু আমার কেন জানি না এই মিনিকেট চালের ভাতটাই ভীষণ ভালো লাগে। আর এদিকে পেঁয়াজ আলু আদা রসুন কাটছি, তোমরা বুঝতে পেরেছো কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে মাংস রান্না হবে। পুজোর সময় এদিক ওদিক করে খেয়েছি, কিন্তু বাড়িতে কোনো রকম মাটন বলো বা কিছুই করা হয়নি, তাই প্রীতমকে বলছিলাম যে একটু মাটন নিয়ে আসো, আর ভেবেছিলাম মাটন আর একটুখানি পোলাও বানাবো। কিন্তু প্রীতম আমাকে বারণ করলো এই শরীর নিয়ে এতটা ঢকল নিতে, মানে এতটা কাজকর্ম করতে। সেই কারণে আমি বললাম যে ঠিক আছে একটু ভাতই বসিয়ে দিই। আর যেহেতু অর্কর জ্বরটাও রয়েছে, আমাদেরও শরীর খারাপ একটুখানি খারাপ রয়েছে, তো সেই কারণে প্রীতম বলল এখন অত রিচ না খেয়ে একটু ভাতই খা, তাহলে শরীরটা ভালো থাকবে। তো ওই জন্য ভাতটাই বসিয়ে দিলাম। আর এদিকে সব মশলা আমি একটুখানি শুকনো করে বেটে নিলাম, আর এদিকে পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি। দেখো, মাংসতে আমি পেঁয়াজ দু রকমভাবে দিই, একটা কুচিয়ে দিই আর একটু মশলার সাথে বেটে দিই, এতে গ্রেভিটা বেশ ভালো হয়। আর অনেক সময় কি হয়, অনেকে পেঁয়াজটা শুধু কুচিয়ে দেয়, তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু পেঁয়াজের কোচানোটা একটু কম দিই, বা যেরকম যেরকম মাংসের পরিমাণ থাকে সেরকম দিই, কিন্তু বেটে একটু দিই, তাতে গ্রেভিটা ভালো হয়, সেই কারণে। ওইদিকে আমার আলুটা কেটে রেখেছি, কারণ মাটনে দেখবি একটু আলু না দিলে আমার পোষায় না। আর আজকে ভেবেই রেখেছিলাম আলু দিয়ে বেশ কষা কষা করেই বানাবো মাটনটা, কোনো ঝোল করব না, কারণ প্রত্যেকবার ঝোল খেতে একদম ভালো লাগছে না। আর আজকে বিশেষ করে এত ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ভাবলাম আজকে একটুখানি কষা কষা করেই করব। তো এইদিকে অর্ক আর প্রীতম মিলে বেরিয়ে পড়েছিল। আমাকে তো অনেকেই বলো যে তোমার বর তো সবসময় ঘরে থাকে, কাজকর্ম কি কিছু করে না, তোমরা কি সত্যিই দেখতে পাও না, না ইচ্ছা করে কমেন্টগুলো করো বলো তো। আমার বর কাজে যায় প্রতিদিনই, আর এখন তো ভিডিও করার সময়ও পায় না, পুরো সপ্তাহের মধ্যেও একদিনই ছুটি পায়, সেদিনটা বাড়িতে থাকে নাই বলা যেতে পারে, কারণ সেদিনটা আমাদের সবার পুরো সপ্তাহের কাজকর্মগুলো থাকে। আর এইদিকে দেখো মাংস নিয়ে দুজন মিলে চলে এসছে, আর আমার এত খারাপ লাগছে, ভেবেছিলাম মাটন নিয়ে আসবে, কিন্তু মাটন ভালো পাইনি। আসলে আমি না রিয়াজি মাংসটা খেতে একদমই ভালোবাসি না, মানে যেটা তেল তেল টাইপের থাকে, খুব একটা খেতে ভালোবাসি না। তো সেই কারণে প্রীতম আনেনি, মানে প্রীতমও ভালোবাসে না, অর্কও ভালোবাসে না।
আর প্রীতম যেখানে গেছিলো সেখানে না মাটনটা ফ্রেশও কাটেনি, আগের দিনকে ছিল সেই মাটনটাই দিচ্ছিলো, তো প্রীতম নেয়নি, চিকেনটা নিয়ে এসেছিলো। এবার তোমরা তো জানো আমার এখন সবেতেই গন্ধ লাগছে, আর চিকেনটাই বিশেষ করে গন্ধ লাগছে, তো সেই কারণে মানে আমার মনে পড়লে মানে গা গোলাচ্ছে। চিকেন রান্না করা বা ধোয়া এসব তো মানে মাথা খারাপ করে দেবে আমার, সেটা ভেবে আমি শুধু ভাবছি। প্রীতমকে বললাম তুমি রান্না করো, বাট প্রীতম বললো যে ঠিক আছে আমি করে দিচ্ছি, কিন্তু অর্ক রাজি না। অর্ক বলছে মা তুমি রান্না করো, তুমি বেস্ট রান্না করো। সেই জন্য আবার ওর কথাটা ফেলতে পারলাম না, তারপর আবার শরীর খারাপ সেই কারণে। তো এখানে আমি আলুটা ভেজে দিচ্ছিলাম, ওইদিকে আমার ফোনও এসেছিলো দেখো। আর ফোনে কথা বলতে বলতেই আমাকে বলতে পারো প্রায় টাইমই রান্না করতে হয়, কারণ এই টাইমটা এমন টাইম যেখানে মা ফোন করে, বাবা ফোন করে, সবাই একবার করে ফোন করে খবর নেবে তুই ঠিক আছিস কি না এইসব। তো আলুগুলো আমি ভেজে নিলাম, যেহেতু ভেবেছিলাম মাটনে আলু দিয়ে করব। তো তারপরে তেলের উপর একটু চিনি দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম তেলটের ওপর, আর পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভাজি। আর এইদিকে জানো তো আমি বেশ মাকে বলছি মা চিকেন তো রান্না করছি, খুব গন্ধ। তো এখানে প্রীতম মাংসটা ধুচ্ছিল, আমি তো বললাম তোমাদেরকে আমার কোনো কিছুই মানে আশেপাশে আমি যেতে রাজি না। চিকেনটা ধোয়ার পর আবার প্রীতমকে বেসিনটা ভালো করে ধোয়া করেছিলাম, কারণ আমি জানি পুরো আমার গন্ধতে গা গোলাচ্ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। এরপরে আদা রসুন আর একটু পেঁয়াজ ছিল, ওই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু জল ধুয়ে বাটির মধ্যে এই পেঁয়াজটা যখন দেখবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই মশলাটা আমি অ্যাড করি। পেঁয়াজটা একদম মশলা কষাতে কষাতেই মানে ভাজতে ভাজতেই পেঁয়াজটা একদম গলে যাবে, তখনই জানবে মানে পেঁয়াজটা মানে মশলাটা ভালো করে হয়ে গেছে। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর আমি না চিকেনে না জিরে গুঁড়োটা একদমই কম দিই, ধনে গুঁড়োটা একটু দিই। তো এখানে আমি মোটামুটি মশলাটা কষিয়ে দিয়েছিলাম। তো তারপর প্রীতমকে বললাম তুমি মাংসটা দিয়ে রান্না করো, কিন্তু ওই যে অর্ক বলছে যে না তুমিই করো। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি করে দিচ্ছি। অর্ক যখন পেটে ছিল তখন এই সেম আমার অসুবিধাগুলো হয়েছিল, আমি কোনো কিছু গন্ধ নিতেই পারতাম না। আর ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, মানে অর্ক আর প্রীতমের জন্য একদম পারফেক্ট, কারণ ওদেরও ঠান্ডা লেগেছে সেই কারণে। আর অর্ক যখন পেটে এসেছিলো না তখন আমি এক মুখ খেতাম আর 10 বার বমি করতাম, মানে জলটা খেলে জলটাও বমি হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমার খাবার রুচি একদমই ছিল না, তখন আবার একটা জিনিসের রুচি ভীষণ ছিল, সেটা হচ্ছে মুড়ি। মুড়ি খেতে ভীষণ ভালো লাগতো আমার। আর তখন মাছ মাংস তো অনেক দূরের কথা, ভাত ফুটলেও মনে হতো বমি করে দেবো। তো এখানে চিকেনটা আমি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে। এই যে চিকেনটা দেওয়ার পর আমার যে সেই নাড়ছি করছি, সেই যে কি বলবো আমার যে অসুবিধা। তো প্রীতম আমাকে বুদ্ধি দিল যে এরকম করে নাকে কাপড় বেঁধে তুই রান্নাটা কর, দেখবি কষ্ট হবে না। তবু কি নাকের মধ্যে গন্ধটা লাগছিল, গন্ধ তো এইভাবে আটকানো যায় না। অর্ক এত পরিমাণে ঠান্ডা লাগিয়েছে, প্লাস আমার হয়েছে, প্রীতমের হয়েছে, ওর হওয়া মানে আমাদের সকলের হওয়া, ঠান্ডা লেগে যাওয়া। ওই জন্য প্রীতম বললো চিকেন নিয়ে আসি। ওর চিকেন করছিল কদিন ধরে, কারণ আমাদের ঘরে আমি চিকেনটা খেতে পাচ্ছি না, রান্না করা তো দূরের কথা, রান্নাও করছি মুখে রুমাল দিয়ে, একটু যে গন্ধটা আসছে কথা বলার সময়, তো এটাতেও গাটা গোলাচ্ছে, কারণ আমার চিকেন একদম মানে গাটা মানে আমি জানি না কেন এটা হচ্ছে। তো ওর জন্য করা। আর একে এতবার করে বলা হলো যে পুজোর সময় এটা করিস না সেটা করিস না, বাচ্চা করেছে সেটাও ঠিক আছে। সেদিনকে বাড়ি গেছিলাম, গ্রামের বাড়ি, খুব সুন্দরভাবে জলটাকে ঘেটে চলে এসছে। দিন দিন বাঁদর তৈরি হচ্ছে লেজ ছাড়া। গাটা না জ্বরে পুড়ে যাচ্ছে, আমার গায়ে হাত রেখেছে, গাটা জ্বরে পুড়ে যাচ্ছে সারা রাত। প্রীতমের গায়ে আমার গায়ে কালকে সারা রাত ডলাডুলি করেছে। এবার আমাদের দুজনের উঠে শরীর খারাপ। এবার প্রীতমের কাজ করতে হবে সকাল থেকে, আমাকে আমার কাজ করতে হবে, আমরা তো আর রেস্ট পাবো না বলো। ওয়ানটা রেস্ট নিচ্ছে স্কুলটা অফ করে, আগেই অনেকদিন পর স্কুল খুললো, কালকে স্কুল গেছে, আজকে আবার স্কুল অফ। কালকেও তো স্কুল যাবো আমি। পড়াশোনা আমি ছাড়িয়ে দেবো, এইভাবে করাবো না পড়াশোনা, ফালতু পড়াশোনা করিয়ে লাভ নেই তোকে। তো তোমার কাছে পড়ছি, তো কালকে তো আমি পড়বো। ওরা দুজন খাবে, যদি চিকেনটা রয়ে যায় তাহলে কালকে ওদের হয়ে যাবে, তো সেই কারণে একটু বিশেষ করে রান্না করা। এইদিকে ভাতটাও হয়ে গেছে, এরপর আমি স্নান টান করে চলে যাব তোমার কাজগুলো আছে ব্যাংকে সেখানে। আর তোমরা ভাববে আমি কি খাবো, আমার মা ঠিক খাবার রেডি করে আমাকে পাঠিয়ে দিয়েছে। কালকে রাতে যে খাবারটা পাঠিয়েছিল ওটাই গরম করবো, তার সাথে একটু আলু আছে। ঘুরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়েছে, আমি একটু কাজে যাব, অর্ককে নিয়ে কাজটা আছে। তো বাবা আসছে, বাবা আমাকে এখান থেকে তুলে নেবে, আর প্রীতম ওইদিকে থাকবে। প্রীতম তো কাজে বেরিয়ে গেছে, তো ওখান থেকে প্রীতম জয়েন করবে। বাবা এদিক থেকে আমাকে নিয়ে, আসলে এখান থেকে অটো পাওয়াটা খুব চাপের, ওই জন্য এদিকে বাবা অফিস থেকে আসছে, তো অটো করে একবারে আমাকে এইদিকে দিয়ে দেবে অটোটা নিয়ে, বাবাকে ছেড়ে ওইদিকে বেরিয়ে যাবো আমি অর্ককে নিয়ে। তো চলো বেরোই, কাজটাকে করে আসি গা।
অর্কর শরীরটা এতটাই খারাপ, অর্ক ঘুমিয়ে পড়েছিল আর এখানে একদম ঝিমিয়ে পড়েছে। আসলে দেখবে ঠান্ডা লেগে গেলে না বাচ্চাদের একটুখানি ঝিমিয়ে যায়, আর অর্কর না শরীর খারাপ হলে একটু ঝিমিয়ে যায়। ও ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে যেতে হচ্ছে, কারণ কাজটা ওকে নিয়েই হবে, তো সেই কারণে ওকে নিয়ে ছুটলাম আমি। এই যে বাবা অফিস থেকে এসে আমাকে এই দিক থেকে নিয়ে আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। তো আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই মানে বলতে পারো বিকেল হয়ে গেছিলো। তারপরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর অর্ক যেহেতু জ্বর, তাই সেই কারণে আমার সাথে সবসময় থাকে। আমারও বুঝতে পারছো গলা বসেছে, ঠান্ডা লেগেছে, এগুলো মনে হয় অধিকাংশ মাদের সমস্যা। যতদিন না বাচ্চা বড় হচ্ছে ততদিন মানে এই প্রবলেমগুলো ফেস করতে হয় মাদেরকে। তারপরেও শুনতে হয় সংসারের কাজের খোঁটা, যে কী এমন কাজ করা হয় সংসারে। যাই হোক, আমার বর ওসব বলে না, কিন্তু মানে বর বলে না তো কী হয়েছে, কিছু কিছু মানুষ তো আছে বলার জন্য, তো তারা বলে। ওকে, এবার একটা কথা বলি। প্রীতমকে বললাম রুটি নিয়ে আসতে, অল্প ভাত আছে, কিন্তু এই অবস্থায় যদি ভাত খায় না আমাকে আর দেখতে হবে না, প্রীতম অর্ককেও দেখতে হবে না। তাই সকালে চিকেনটা আছে, ওরা চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমি দেখি মিষ্টি আছে ফ্রিজে, মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবো। রুটি খেতে এমনিতেও খুব একটা আমি ভালোবাসি না, তারপরেও খেয়ে নেবো। তো আমার বেশিরভাগ ভিডিওতেই তোমরা দেখবে আমি বলি যে আমার দুটো কাজ বেশি করে করা বারণ আছে। এক হচ্ছে কাপড় কাচা, দুই হচ্ছে রুটি করা। এবার ডাক্তার কি কারণে বারণ করেছে সেটা আমি বলতে পারবো না। কাপড় কাচাটা আমার অনেক আগের থেকে বারণ আছে, প্রায় বলতে পারো 2015 সাল থেকে বারণ আছে। ওই ওয়াশিং মেশিন ছাড়া কাপড় থুপিয়ে কাচাটা না একদমই টোটালি বারণ। কারণ আমার রাইট সাইডে, আমার ডান দিকে পাঁজরের কাছে, পাঁজর সাইডটাই মানে এই সাইডগুলোতে না নিউমোনিয়া হয়ে এক প্রকার ইনফেকশন হয়ে গেছিলো, পুরো সাদা, আমার প্লেটগুলো পুরো সাদা হয়ে এত বাজেভাবে আমি শরীরটা নিয়ে তখন ভুগেছি। 12 দিন পর্যন্ত আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো তখন আমাকে ডক্টর বলেছিল যে তুমি কিছু করো আর না করো, তুমি সবই করবে, কিন্তু কাচাকুচি কিন্তু কখনো থুপিয়ে কাচবে না, ওয়াশিং মেশিন অথবা কাজের মেয়ে তুমি কিন্তু কখনোই কাচবে না। বাকি সব করতে পারো, যা মানে বাসন মাজামাজি বা বাকি সব কিছুতে কোনো অসুবিধা নেই। চেন্নাইয়ে যখন এই রিসেন্ট 1 বছর আগে আমি দেখাতে গেলাম, তখন আমাকে ডক্টর বলেছিল, মানে আমার তো দেখো লাইফ হিস্ট্রি নেবে, আমি সকাল থেকে রাত অবধি কী করি, কখন ঘুমাই, কখন খাই, কী কাজ করি, কী করি না করি সব কিছু। তো চেন্নাইয়ে প্রচুরবার নিয়ে যেত, আমাকে বলেছিল রুটিটা তুমি করবে না, আমাকে বলেছিল। তো আমাকে বারণ করেছিল। এবার আমি তো ডক্টর নই, আমি জানি না, বলতেও পারবো না যে কেন বারণ করেছিল। আর যদি এতটাই বুঝে যাব তাহলে দেখো মানুষ এত টাকা খরচা করে ডাক্তারিও পড়তো না, আর ডাক্তারের প্রতিটা ভাগ হয়, হ্যাঁ, যেমন গাইনোর আলাদা, তারপরে তোমার সব কিছুরই আলাদা দেখবে, নিউরোর আলাদা হয়। তো আমাকে ডক্টর বলেছিল রুটিটা তুমি করবে না। তো আমি এটা না অনেকবার জিজ্ঞেস করেছি ডক্টরকে, চেন্নাই ডক্টরকে জিজ্ঞেস করেছি, আমাদের দুর্গাপুরে মিশনে দেখায়। তো আমি 2-4 জন ডাক্তারকে জিজ্ঞেস করি, ডক্টর বলছে যে না, রুটিটা করো না এখন, যখন বলা হবে, যখন দেখবো যে হ্যাঁ তুমি ঠিক আছো বা ওনাদের মতো করে যদি মনে হয় তখন বললে তখন ঠিক আছে। তো প্রীতমকে রুটিটা আনতে বললাম। তো আমি বেশিরভাগ ভিডিওতে এটা বলি, তো বলার কারণ কিছু দেখেছি 2 জন 3 জন 4 জন লিখেছিল জিম করতে পারছো অথচ রুটি করতে ডাক্তার বারণ করেছে, খ্যাপা পেয়েছো। দেখো খ্যাপা তো আমি কাউকে পাইনি, কারণ সবাই মানুষ, হ্যাঁ আমিও মানুষ, তোমরাও মানুষ। আমি যদি একটু কম বুঝি তোমরা একটু বেশি বুঝবে, হ্যাঁ, কারণ যারা বেশি বোঝে তারা তো একটু বেশি বলে, আমি একটু কম বুঝি, তো ওই জন্য বেশি বকতেও যায় না ক্যামেরার সামনে, আর বেশি মানে বলতেও যায় না কোনো কিছু। কিন্তু এটা ভাবলাম বলি, কারণ সবাই তো, হয়তো আমি ভুল হতে পারি, এটাও হতে পারে আমি ভুল বলতে পারি, কিন্তু আমাকে যেটা বারণ করবে আমি তো সেটাই করব। বিশেষ করে আমাকেও বাদ দাও, আমাকে যদি দেখে না, আমি যদি বাড়িতে রুটি করেছি, আমি প্রায় আজ 1 বছর হতে গেল, আমার শরীর খারাপ যেহেতু 1 বছর, তাই আমার 1 বছর হতে গেলে আমি রুটি করিনি। তোমরা তার আগে আমার ভিডিওতে দেখেছো আমি কতটা করে আটা মাখতাম আর কতটা করে রুটি করতাম, এমনকি আমি ক্লাউড কিচেনও করেছিলাম, তখনও তোমরা দেখেছিলে আমি কতটা করে আটা মেখে সেল করতাম, লুচি রুটি এগুলো সেল করতাম। তো আমার কোনোদিন সমস্যা হয়নি, কিন্তু আমাকে যেহেতু বারণ করেছে আমি করবো না, কারণ
আমাকে শরীরটা নিয়ে ভুগতে হয়েছিল সেই সময়, এইসব জ্ঞানী মানুষরা তখন আসেনি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমি ডাক্তার নই আর তোমরাও ডাক্তার নও। যদি ডাক্তার হয়েও থাকো তাহলে আমি বলবো যে ব্যাপারটা তোমরা খুব ভালো করে জানবে যে একটা মেয়েকে কেন রুটি করতে বারণ করেছে, অথচ জিম করতে বলেছে। ঠিক আছে, কোনো কাজের সাথে কোনো কাজটাকে যদি কম্পেয়ার করা যায়, আমি বলতে পারবো না এই ব্যাপারটা, জানো তো আমি ব্যাপারটা জানিও না, তো আমি তোমাদেরকে বলতেও চাই না যে কেন বলেছে, কী কারণে বলেছে, বা আমি ঠিক তোমরা ভুল, বা তোমরা ঠিক আমি ভুল, সেটাও আমি বলতে পারবো না। তাই আমাকে বারণ করেছে, আমি করব না, আর যতদিন আমাকে বারণ করবে আমি ততদিনই করব না। আর হ্যাঁ, আমাদের রুটি আমরা ওই জন্য রেগুলার খাই না। আগে দেখবে আমরা রুটিটাই বেশি খেতাম, ভাতটা রাতে সকালবেলায় ভাত খেলে রাতের বেলায় রুটিটা খাওয়া হতো, কিন্তু এখন আমরা দুবেলাতেই ভাত খাই। তার কারণ হচ্ছে আমি করতে পারবো না, প্রীতমের পক্ষে এতগুলো রুটি করা সম্ভব নয়। আমাদের নর্মাল লাইফে আমাদের অনেক রুটি লাগে, তো আমাদের পক্ষে করা সম্ভব, প্রীতমের পক্ষে করা সম্ভব নয়। এবার যখন আমি করতে পারবো তখন করব। আর এখন যে পরিমাণে রুটির দাম, তো প্রতিদিন করে রুটি বাইরে থেকে কিনে এনে খাওয়াটাও সম্ভব নয়। তো আমি ওই জন্য ওকে বলিও না, যেহেতু আজকে ঠান্ডা লেগেছে আজকে রুটি করা হবে। তো আমার ওই দুজন মানুষের আমার খুব অবাক লাগে এদেরকে ভাবতে, যে এরা মানে সত্যি এরা শুধু নিজেদেরটা বোঝে গো, নিজেদের কষ্ট দুঃখ। আমাদের এইটা করতে পারবো না, অন্য কেউ যে পারে না, অন্য কেউ যে করে তার মানে কি সে করেনি কোনোদিনও? তোমাদেরকে কে বলেছে? আমি খুব কম করে বলছি, আমি 40খানা রুটি করেছি, খুব কম করে বললাম, এর থেকে বেশি হিসাব আমি কোনোদিন করিনি। 40খানা আমি রুটি করেছি, এর থেকে বেশিও হতে পারে একদিনে। আমি পুরো ইয়েটা বলিনি, একদিনে একবারে বসে আটা মেখেছি প্লাস 40খানা রুটি করেছি, নিজে একা হাতে আটা মেখেছি, বিলেছি, শিখেছি, করেছি। খুব কম করে বললাম তোমাদেরকে। তাই কোনো মেয়েকে ছোট করবার আগে না, কোনো কাজ নিয়ে, বিশেষ করে কোনো কাজ নিয়ে ছোট করবার আগে না 10বার ভাববে, 10বার ভাববে। একটা মেয়ে না চাইলে সব পারে, একটা তো সামান্য কাজ, সেটা কাজটাও পারে। আমি হয়তো এটা ভাববে হয়তো যে না জানি না তো কী হচ্ছে, শিখে নিতে কতক্ষণ লাগে। তো কাউকে কোনো কিছু কথা বলে ছোট করবার আগে না 10বার ভাববে কথাগুলো বলবার আগে। আমাকে ডাক্তার, আমি জিম করতে পারছি, রুটি করতে পারছি না, এটা কোনো লজিক হলো না, এটা কথা বলার কোনো ধরন হলোই না। তোমাদের নিশ্চয়ই বারণ করেছি, কিছু ভেবেই বারণ করেছে। আর এটা বুঝতে গেলে তাহলে আমাকে পড়তে হবে। হ্যাঁ, আমি অনেকবার জিজ্ঞেস করেছি ওনাদেরকে, দেখো সব কিছু ব্যাপারে আমাকে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আমি অনেক ডক্টরকে জিজ্ঞেস করেছি কেন বারণ করেছিলেন। তো আমাকে বলেছিল রুটি করার সময় কি কষ্ট হয়? আমি বললাম হ্যাঁ স্বাভাবিক, আমার কেন, প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয়। রুটি করতে গেলে আটা মেখিয়ে রুটি করাটা একটা কষ্টের। হ্যাঁ, আমাদের যেহেতু দৈনন্দিন কাজের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে তাই অতটা প্রবলেম হয় না, কিন্তু হ্যাঁ কষ্ট তো হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাকে বলেছিল যে তুমি করবে না, তোমার যেহেতু এই যে ডান দিকটা, আমার যেহেতু রাইট সাইডটা প্রচুর প্রবলেম ছিল, যারা দেখেছো তারা খুব ভালো করে জানবে যে কী প্রবলেমটা আমি ফেস করেছি সেই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমি আস্তে আস্তে তো অনেকটা নর্মাল লাইফে ফিরেছি, আশা করছি রুটিটাও খুব তাড়াতাড়ি করতে পারবো। হ্যাঁ, আমার যদি শরীর সাথ দেয় রুটিটাও করতে পারবো। হ্যাঁ, তবে কাচাকুচিটা আমি কোনোদিনই করতে পারবো না। কাচাকুচি করতে পারবো না কি, এই যে আমি আজকে যেটা পরেছি সেটা সঙ্গে সঙ্গে কেচে দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু হিউজ অ্যামাউন্টে কাপড় ভিজিয়ে সেটাকে থুকিয়ে কাচাটা আমার বারণ করেছে। জল কাচ অবধি ঠিক আছে, বা সাবান জলে জামার কাপড়টা ভিজিয়ে সেটাকে জল কাচ করলাম ঠিক আছে, কিন্তু থোপানো বা আঁচড় মারা এইগুলো আমার সম্পূর্ণ বারণ। এটা শুধু এখন নয়, 2015 না 16 সাল থেকেই বারণ এটা। তো এই হলো স্টোরি, এইটুকুই বলার ছিল। তো কোনো মানুষকে জাজ করবার আগে তার হিস্ট্রিটা একটু জানবে, লাইফ হিস্ট্রিটা, তারপরে তাকে জাজমেন্টটা দিতে আসবে। কারণ তোমার জীবনটা স্মুথলি চললেও বাকি 5টা মানুষের জীবন ভীষণ স্মুথলি চলে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর এই কথাগুলো আমি আবারও বলছি, সবাইকে বলিনি, যেই 2জন মহিলা কমেন্ট করেছিল সেই 2জন মহিলাকেই বললাম। সবাই ভালো থেকো, টাটা।